দলীয় সক্রিয়তা, ফ্যাসিবাদের সহযোগিতা, যারা ফ্যাসিবাদের সহযোগিতা করেছেন তাদের বিচারের প্রশ্ন, তাদের যারা উস্কানি দিয়েছেন ফ্যাসিবাদকে, যারা ফ্যাসিবাদকে এনাবল করেছেন, সহযোগিতা তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আরো ফ্যাসিস্ট হতে, তাদের বিচারের প্রশ্ন ইত্যাদি নানান কথা এসছে। সমস্যা হলো যে আমরা কোনো তদন্ত সংস্থা না, আমরা কোনো অপরাধের তদন্ত করতে পারবো না, তদন্ত করার ইখতিয়ার আমাদের না। তবে হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে যারা উস্কানিদাতা তাদের উস্কানির তদন্ত করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, সেটা আমরা বলতে পারি। উস্কানির তো একটা শাস্তি আছে এবং ফৌজদারি অপরাধ উস্কানি, বিশেষ করে হত্যার জন্য যদি উস্কানি হয় তাহলে সেটা একটা ফৌজদারি অপরাধ। অন্যদিকে নীতিগতভাবে বা বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বৈষম্যগুলো করা হয়েছে রাজনৈতিক কারণে, সেই বৈষম্যের শিকার যারা হয়েছেন, সেই বৈষম্যের শিকার প্রতিষ্ঠানগুলো, ব্যক্তি হিসাবে সাংবাদিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের প্রশ্ন, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে আসলেই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবার একইভাবে মামলা, হয়রানিমূলক মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেল খেটেছেন, দিনের পর দিন কাজ করতে পারেননি, সেই সমস্ত ব্যক্তিদের মামলাগুলো প্রত্যাহারের বিষয়টা আসলেই অগ্রাধিকারের ভিত্তিতেই বলা দরকার যে এই হয়রানিগুলো, মামলাগুলো যেন নিষ্পত্তি করা হয়, প্রত্যাহার করে ফেলা হয়। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের প্রশ্নটা, এই দাবিটাও যৌক্তিক দাবি, ন্যায্য দাবি। এমনও উপজেলা আছে যেখানে 4টা প্রেস ক্লাব। এটা হচ্ছে আসলে ক্ষমতার দ্বন্দ্ব। এটা হচ্ছে যে প্রেস ক্লাব করলে বোধহয় কিছু সুবিধা পাওয়া যায়, প্রেস ক্লাবের নেতা হইলে একটু আলাদা মর্যাদা, একটু আলাদা আর্থিক কোনো ব্যাপার থাকতে পারে। তো সেই কারণেই এই প্রতিদ্বন্দ্বিতাগুলো, সেগুলোর সমাধান আমরা করতে পারবো না, বা সেগুলোর সমাধান আমাদের কাছে জানা নাই। আমরা বলতে পারি যে এটা একটা সমস্যা এবং এই সমস্যার মানে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার যে এটার সমাধান কিভাবে হতে পারে। রাজনৈতিক দলবাজি এইটা বন্ধ করা দরকার পেশার জন্য, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাংবাদিকতা এবং দলীয় যে রাজনীতির আদর্শ থেকে খবর সেন্সর করা অথবা খবর বিকৃত করা, এগুলো সাংবাদিকতাকে প্রভাবিত করছে, ক্ষতিগ্রস্ত করছে, সেটা এক বিবেচনার বিষয়। ঢাকা শহর থেকে 302টি পত্রিকাকে মিডিয়া লিস্টিং এর মধ্যে ঢুকানো হয়েছে। সারা বাংলাদেশে 590 বা 592টার মতন পত্রিকা মিডিয়া লিস্টিং এ আছে। আমরা দেখেছি হকারদের ওই তালিকায় 46টা কাগজ মাত্র তারা লেনদেন করে, বাকি কাগজের কোনো টেকার নেই, কেউ নেয় না ওই কাগজ। তাহলে এটা সরকারের ওই মিডিয়া লিস্টিং এ ঢুকলো কি করে? এই সমস্যার সমাধান করতে হবে, এই সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে। একইভাবে আপনার পত্রিকার প্রচার সংখ্যার দিক থেকে আমি একটু আগেই দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বলেছি যে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তার একার নামে 4টা পত্রিকার ডিক্লারেশন ছিল, একার নামে 4টা পত্রিকার ডিক্লারেশন, এবং একটি পত্রিকার সার্কুলেশন যেটা 6000-এর কম, সেটাকে তিনি 2,99,000 দেখিয়েছেন। এবং হ্যাঁ, লিখতে বাধ্য করেছেন, মানে এই 2,99,000 এটা লিখতে বাধ্য করেছেন রাজনৈতিক। এখন তো হিসাবও বেরিয়েছে যে কত 296 কোটি টাকা না কত কোটি টাকার ওনার লেনদেন হয়েছে ওনার অ্যাকাউন্টে। তো এইরকম কিন্তু আরো অনেক দৃষ্টান্ত আছে, সবার বেলাই বলা যাবে। দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বলে দাবি করা হয়, যে দাবি করা হয় যে তিনি সর্বাধিক প্রচারিত এই পত্রিকা, কিন্তু হকারের বেচা বিক্রির হিসাবে কিন্তু সেটা ঠিক না, দেখা যায় যে সেটা ঠিক না। এরকম আপনি বলেছেন যে ক্রস ওনারশিপ চলবে না, মানে একই ব্যক্তি বা একই কোম্পানি টেলিভিশন, পত্রিকা, অনলাইন, রেডিও সবকিছুর মালিক হতে পারবে না। এটা কিন্তু অনেক দেশেই নাই, এমনকি আমেরিকাতেও একটা টেলিভিশন কোম্পানির মালিক পত্রিকার মালিক হতে পারেন না। আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে একই হাউসে একাধিক টেলিভিশন চ্যানেলের অনুমতি দেওয়া হয়েছে। এটা শুধু একটা গোষ্ঠীর ক্ষেত্রে না, একাধিক গোষ্ঠীর ক্ষেত্রে এরকম হয়েছে। আবার একই হাউসে টেলিভিশন, রেডিও, অনলাইন, সংবাদপত্র বাংলা এবং ইংরেজি অনুমোদন দেওয়া হয়েছে। একই হাউস থেকে একাধিক বাংলা পত্রিকা বেরোচ্ছে। পাঠক কি পাচ্ছেন?
একই জিনিস তো দুই নামে বেরোচ্ছে। তো তাহলে তো পাঠক এখানে কোনো প্রতিযোগিতা বা এখানে কোনো ভিন্ন মত বা এখানে ভিন্ন চিত্র এটা দেখতে পাচ্ছেন না, কোনো বৈচিত্র্য থাকছে না, ডাইভার্সিটি থাকছে না, বহুমাত্রিকতা থাকছে না। এই সমস্যাগুলোর সমাধান আমাদেরকে খুঁজতে হবে। আপনারা যথার্থভাবেই বলেছেন এখানে যে যেখান থেকে সেখান থেকে যে কেউ পত্রিকা বের করে ফেলছে, এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা শুধু সংবাদপত্রের ক্ষেত্রে না, এটা টেলিভিশনের ক্ষেত্রেও হয়েছে। বাংলাদেশে 46টা টেলিভিশন চলার মতন বাজার নেই, কিন্তু 46টা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এবং এই টেলিভিশন কেন্দ্রগুলোর যেহেতু বাজার নেই, সেই কারণে তারা আয়ও করতে পারে না, আবার ওই তখন নিয়োগ দেয় বিনা বেতনে, কার্ডের ব্যবসায় চলে যায়। এইগুলো একটা দুষ্টচক্র তৈরি হয়েছে। এই দুষ্টচক্র ভাঙতে হবে। এই দুষ্টচক্র ভেঙে এখানে একটা শৃঙ্খলা আনতে হবে, একটা নিয়ম আনতে হবে। আমি আপনাদের যে বক্তব্য শুনলাম